দেখছেন স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের বিষয় কোন পথে বাংলাদেশ, রাজনীতির পথে আসলে আমরা আলোচনা করব। রাজনীতিতে আমরা রাজনীতিবিদরা দেখছি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সবাই প্রস্তুতি নেন, আবার ঠিক পর মুহূর্তেই দেখছি একই দিনে হয়তো অন্য একটি রাজনৈতিক দলের নেতা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটি নিয়ে সংশয় প্রকাশ করছেন। আবার যারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, তারাও আবার বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, যারা ষড়যন্ত্র করছেন, যারা দেশবিরোধী, নানা ধরনের এই নির্বাচন কেন্দ্রিকই নানা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, এবং এর সাথে সাথে রাজনৈতিকভাবে আরও নানা ধরনের বিতর্ক আমরা আছে। কাজেই বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের যে পথে যাচ্ছে সেই পথ নিয়ে এক ধরনের বিতর্ক আছে, এক ধরনের শঙ্কা আছে, সম্ভাবনার কথাও নিশ্চয়ই আছে। আমরা এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে আছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য, এবং আছেন শরীফ ওসমান হাদি, তিনি মুখপাত্র ইনকলাব মঞ্চ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জনাব হাদি, আপনার একটা সরাসরি প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে নির্বাচন হচ্ছে কিনা, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে বা বিপক্ষে কোন জায়গায় আপনার অবস্থান? প্রথম হচ্ছে নির্বাচন হচ্ছে কিনা, অবশ্যই হচ্ছে। কবে হচ্ছে এটা হলো কথা। এক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই ক্লিয়ার। আমরা তো বরং বলতে চাই যে ফেব্রুয়ারিও দরকার নাই, ডিসেম্বরেও হতে পারে, কিন্তু সেখানে আমাদের দুটো একদম কনক্রিট চাওয়া আছে। এক নম্বর হলো এই যে আমাদের নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মূলত উদ্দেশ্য কী? আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশকে বাস্তবায়ন করবার একটা রূপরেখা এই নির্বাচনের মধ্যেই আছে কিনা। মানে জুলাই সনদ নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, খসড়াগুলো গেছে, রাজনৈতিক দলগুলো কালকে এটা নিয়ে কথা বলবে, আমরা বুঝতে পারবো যে কতটুকু মতানৈক্য তাদের হলো। কিন্তু ব্যাপার হলো নতুন বাংলাদেশে আমি যেটা আমরা ক্লিয়ারলি বলেছি, বর্তমান যে ফ্যাসিবাদী বাকশালী সংবিধান, যেটাকে বারবার জাস্ট দলীয় খসড়া গঠনতন্ত্র, এরকম মানুষ কাটাছেটা করে না। এটাকে করে 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 এমন অবস্থা করা হয়েছে, এটার বেসিক স্ট্রাকচার করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে আপনি কোনো দিন হাত দিতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছে, আবার একটা ভিন্ন করে ফেরত আনা হয়েছে, কিন্তু পঞ্চদশ সংশোধনী পুরোটা কিন্তু বাতিল হয় নাই। যেই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে শহীদ জিয়ার শাসনকে অবৈধ শুধু ঘোষণা করা হয় নাই, তাকে স্বৈরাচারও বলা হয়েছে। এখন আমাদের লাগবে কি? আমাদের লাগবে একটা আমূল পরিবর্তন। মানে এটাকে আপনি আবার একটা অ্যামেন্ডমেন্ট দিলেন, তারপর পরে দেশ আবার কেউ অ্যামেন্ডমেন্ট দিবে। একটা আমূল পরিবর্তনের প্রতিচ্ছবি হবে আমাদের নতুন বাংলাদেশের নতুন সংবিধান। এই সংবিধানটা নিশ্চয়ই ৭১-এর পরে শেখ মুজিব এবং তার আওয়ামী লীগের লোকজন যেটাকে আওয়ামী লীগের গঠনতন্ত্র বানিয়ে ফেলেছিল, যেখানে ভারত খসড়া লিখে দিয়েছিল, এটা হবে না। এটা আমাদের যে নতুন সংসদ হবে, সারা বাংলাদেশের সকল মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, তারা সবাই মিলে নতুন বাংলাদেশে একটা নতুন সংবিধান করবে। এটা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। নতুন নির্বাচনের ম্যান্ডেট হতে হবে, এই নির্বাচনে যারা জিতে আসবেন নতুন সংসদে তারা নতুন সংবিধান প্রণয়ন করবেন। এই কথা যদি ক্লিয়ার হয়ে যায়, ফয়সালা হয়ে যায়, তাহলে তো আমরা বলি বরং ডিসেম্বরেও নির্বাচন হতে কোনো আপত্তি নেই, যদি সেই নির্বাচনকে সুষ্ঠু করবার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি থাকে এবং রাষ্ট্রের সেই সরঞ্জামাদি ঠিক থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় বা ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, সংস্কার বা বিচার যে জায়গায় আছে সেইখান থেকেই যদি নির্বাচনটা হয়, এখন যে পর্যায়ে আছে, তাহলে আপনার মনে হয় যে যারা নির্বাচিত সরকার হবেন, রাজনৈতিক দল, তারা এই সংস্কারগুলো চালাবেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাসের জায়গা থেকে আমরা জুলাই সনদের ব্যাপারে বলেছি যে দেখেন কতটুকুন সংস্কার হলো না হলো এটার প্রমাণ তো হবে জুলাই সনদে। এখন জুলাই সনদে ধরেন আপনি প্রচুর ভালো ভালো সংস্কার আনলেন, কিন্তু এবং কি বললেন, পরবর্তী সংসদে যারা সরকার গঠন করবে তারা এটাকে বাস্তবায়ন করবে। যদি সেটাই হয়, তাহলে কিসের জন্য ১.৫-২ বছর আপনারা ক্ষমতায় থাকলেন? তার থেকে বিএনপির যে ৩১ দফা ছিল, সেখানেও তো রাষ্ট্র সংস্কারের অনেক আলাপ আছে। আমরা ৩ মাসের পরেই নির্বাচনে যেতাম, তাদেরকে আমরা দেখতাম, ফেল করলে আবার আন্দোলন করতাম। কিন্তু এর মানে কোনো রাজনৈতিক দলের কাছেই, দেখেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত মালিকানা একমাত্র রাজনৈতিক দলের কাছেই ছেড়ে দেওয়া যায় না। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার, কিন্তু একমাত্র মালিক না। এর বড় প্রমাণ ১৯৯০-এ যে এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দারুণ সমঝোতা হয়েছিল। কিন্তু অবাক করার ব্যাপার, ৯১-তে সংসদীয় ধারায় প্রত্যাবর্তন, এইটা আর ২-১টা ছাড়া আর সকল দলগুলো তাদের সমঝোতা কিন্তু ভেঙে ফেলেছে। তো এই যে জুলাই সনদ হবে, এইটার যদি আপনি আইনি বাধ্যবাধকতা না করে পরের সরকারের কাছে দিয়ে দেন, তাহলে আমাকে বলেন পরের সরকার যেই আসুক XYZ, সে যদি এটাকে বাস্তবায়ন না করে, আপনি
কোন কারণে আপনি তাকে কোন আইনের মধ্যে দিয়ে না তো ধরবেন? সন্দেহ আছে বাস্তবে নাই করতে পারে। অফকোর্স অবশ্যই আছে, কারণ যে পরবর্তী সংসদে ক্ষমতা আসবে তাকে কিন্তু ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। দেখেন, ইন্ডিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো আপনি এরকম একটা সব থেকে ধরেন এই সরকারের যত জনসমর্থন, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি আসলে সে কি এত একক জনসমর্থন পাবে না? এই সরকারের সাথে বিএনপি আছে, জামাত আছে, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত সরকার তো শক্তি তো আছে। কিন্তু যদি বিএনপি আসে, তো বিএনপি ধরেন 160টা আসন নিয়ে আসলো, এর মানে কি 140টা আসন তো তার বিপক্ষেও আছে। সুতরাং এই বৃহত্তর যে ঐক্যমত্য হয়েছে, এটার মধ্য থেকেই জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করে সেই সনদের আলোকে নির্বাচনে যেতে হবে। আপনার কাছে একটু জানতে চাই, মানুষ মানে যারা রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে বা রাজনৈতিক দলের বাইরে যারা আছে, প্রেশার গ্রুপ যদি বলি তারা আছে, বা সাধারণ মানুষ অনেকেই বিশ্বাস করতে পারে না যে রাজনৈতিক দলগুলো আসলে যে সংস্কারগুলো এখন হওয়া দরকার ওরা চাচ্ছে মানুষ সেগুলো করবে। এই রাজনৈতিক দলগুলোর উপর মানে বিশ্বাসটা কেন রাখতে পারছে না? আপনি রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন? হাদি যেটা বলেছে যথার্থই বলেছে, এবং হাদির হচ্ছে আমি জানি না, হাদি 300 সিটের নমিনেশন দিয়ে 400 সিটের নির্বাচনের কথা আমি শুনিনি, রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা আমি হাদির কাছ থেকে শুনিনি। কিন্তু আমি হাদির যতটুকু আমি জেনেছি যে কোনো খারাপ জিনিস নিয়ে ও প্রতিবাদটা করে, ও ভোকাল। তো আমি আসলে যুব সমাজের কাছ থেকে এটাই প্রথম চাইছিলাম যে বেশি এজেন্ডা হলে অ্যামালগামেট হয়ে যায়, লেজে গোবরে হয়ে যায়, তখন হয় কি আসল জায়গা থেকে আমরা দূরে চলে আসি। খারাপ কাজকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, খারাপটাকে পরিহার করতে বাধ্য করা এবং ভালো কাজটাতে অনুপ্রাণিত করা, এইটা বাংলাদেশের তরুণ সমাজ একটা পজিটিভ গ্রুপ থাকতেই হবে, যারা নিঃস্বার্থ, যাদের ক্ষমতালোভী না, যারা মুখের দিকে তাকায়, চোখের দিকে তাকায় কথা বলবে না, বাস্তবিক অর্থে যেটা প্রয়োজন সেটাই কিন্তু বলতে হবে। এইরকম একটা প্রেশার গ্রুপ বাংলাদেশে আসলে প্রয়োজন। এখন ধরেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আবার দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, এক সুরে দুই মুখ, দুই মুখে তিন কথা, এগুলো আমরা দেখেছি। 4 দলীয় যে তারা একসাথে বসে তৎকালীন সময় 90-এর গণঅভ্যুত্থান, 80-র দশকে যারা আমরা সক্রিয় ছিলাম, রূপরেখাটা বাস্তবায়ন হয় নাই, সেটা আমরা দেখলাম। তারপরে ধরেন আমাদের এই 15টা বছর যে অবস্থাটা গেল, 71-এর মুক্তিযুদ্ধের অত্যাচারটা 9 মাস ছিল, কিন্তু 15টা বছর একই রকমের অত্যাচার, একবারে বাংলাদেশের কোনো শ্রেণী কিন্তু অত্যাচারের হাত থেকে বাদ পড়েনি। একবারে তৃণমূলের একটা রিকশাওয়ালা থেকে শুরু করে, একটা দিনমজুর থেকে শুরু করে, কবরে শায়িত একটা ব্যক্তি থেকে শুরু করে, মায়ের গর্ভের সন্তান থেকে শুরু করে, সদ্যজাত নবজাতক শিশু বাবার কোলে যখন আগাম জামিন নিতে যায়, প্রথম আলোর যখন শিরোনাম হয়, প্রবাসে যে লোকটা থাকে সেও যখন বাংলাদেশে আসামি হয়, তার মানে কি 71-এর মুক্তিযুদ্ধের চেয়ে অত্যাচারটা ছিল 15 বছর প্রচণ্ড ভয়াবহ। এখন 71-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে 30 লক্ষ, তাদের প্রত্যাশাও কিন্তু আজও পূরণ হয়নি। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, পাকিস্তানিরা যা করেছে, যখন ভারত আর আওয়ামী লীগ সেটা করলো, তাহলে এখানে তো মুক্তিযোদ্ধার প্রত্যাশাটা পূরণ হলো না। মুক্তিযোদ্ধারা তো ভারতের আধিপত্যবাদের জন্য পাকিস্তানের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়নি, তারা কারোরই আধিপত্যবাদ মানবে না। বাংলাদেশের স্বকীয়তা, মেরুদণ্ড, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এই কয়েকটা জিনিস হৃদয়, অন্তর, ধমনীতে ধমনীতে সব কিছুতে ধারণ করেই কিন্তু বাংলাদেশ নামক একটি মানচিত্রে এই দেশটির প্রতিষ্ঠা লাভ করেছে। তাহলে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি দেশের মানুষের কিন্তু এই পরিবর্তন আসেনি। ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, সেটা ঠিক আছে, হাঁটতে গেলে, সকালবেলা কুল্লি করতে গেলে, মুখ ধুতে গেলে দেখা সাক্ষাৎ অনেক জায়গায় হচ্ছে, কারণ এমনই লাগালাগি, কিন্তু তার অর্থই না যে তারা এসে আবার 5ই জানুয়ারি নির্বাচন করে দেবে। তার অর্থ এই না যে তারা হচ্ছে সামরিক বাহিনীকে কয়টা ঘোড়া উপহার দিয়ে ওই যে যতই বলুক 8-এর নির্বাচন একটা পাতানো নির্বাচন, এবং 8-এর নির্বাচন একটা প্রহসনমূলক নির্বাচন, সুপরিকল্পিত ফলাফলের একটা নির্বাচন। তারপরে দেখেন 14ই ফেব্রুয়ারি 14 সালে কি আসলো, 5ই জানুয়ারি 5ই জানুয়ারি তো না, 14 সালে যেটা আসলো সেটা তো একবারে ভোটারবিহীন হয়ে গেল। তারপরে নিশিরাই, তারপরে এই অবৈধ শাসনের মেয়াদ উত্তীর্ণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ ব্যয় করে একটা ব্যাপার। এখন এগুলো কোনোটাই আমাদের জন্য কাম্য না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, 80-র দশকে অনেকে মারা গেছে, 80-র দশকে শাহজাহান, বসুনিয়া, দীপালি সাহা, ডাক্তার মিলন থেকে, জেহাদ থেকে, নূর হোসেন থেকে অনেকে মারা গেছে, কিন্তু দেখেন তাদেরও কিন্তু আমরা দিবস হিসেবেই শুধু পালন করছি। আর আজকে 1400 মারা গেছে 1-1.5 মাসের ভিতরে। এখন আমাদের মনের পবিত্রতাটা আগে আনতে হবে। মনটাকে রেল স্টেশনের যে ঝামা আছে পাথর,
পাথর দিয়ে মনটাকে কালিমামুক্ত করতে হবে। ওরে বাংলাদেশের বালিকা আমি নই, বাংলাদেশের মানুষ জনগণ, তাদের প্রত্যাশা মাফিক আমরা সবাই সবাইকে যদি নিয়ন্ত্রণ করি, স্ট্যান্ডবাজির রাজনীতি যদি বন্ধ করি, প্রকৃত জেনুইন রাজনীতি কি চায়, কতটুকু পারবো দিতে, এইটুক যদি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আমরা যারা আছি ভাবনা, চিন্তা, চেতনা, মনন এবং বহিঃপ্রকাশ এবং কার্যকরের ভিতর নিয়ে যাই, আমি মনে করি বাংলাদেশে কোনো সমস্যাই হতে পারে না, থাকতে পারে না। স্ট্যান্ডবাজি রাজনীতি কে করছে, কারা করছে? এখন স্ট্যান্ডবাজি কে করছে, কারা করছে? জামাত বলছে আমি করছি, আমি বলছি জামাত করছে, আরেকজন বলছে এনসিপি করছে। সবাই সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আমরা আঙ্গুল তুলতেছি একই জিনিস নিয়ে। এখন সবাই যখন সবার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলবো, তাহলে আলটিমেটলি কি হলো? আমাদের ভিতরে অনেকের বহিঃপ্রকাশটাই কিন্তু বেশি আসলো। হাসছেটাকে ওই হনুমান ভারত থেকে, বিষ মাখা তীর যদি আপনার বুকে আমি বিধে দিই, তার যার তীব্র বেদনা, তার চেয়ে ওই ভারতে বসে, দিল্লিতে বসে হনুমানের দাঁত খিচুড়িটা বাংলাদেশের মানুষের কাছে অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার চেয়ে অনেক কঠিন। আসবো আপনার কাছে। আমি একটু হাদি সাহেব আপনার কাছে একটু জানতে চাই, আপনি অনেক দাবি দেওয়া করেন, অনেক বিষয় নিয়ে কথা বলেন, সমালোচনা করেন, এগুলো সব কার কাছে করেন? এগুলোকে পূরণ হয়? যখন পূরণ না হয় তাহলে আপনি আসলে নেক্সট স্টেপটা কি? আচ্ছা, প্রথম কথা হলো আসলে আমরা অনেক দাবি দেওয়া করি না, আমরা খুবই কনক্রিট অ্যান্ড প্রিসাইজ দাবি দেওয়া করি। ওই একই দাবির উপরে আমরা হাজারবার কথা বলি। এবং যেমন ধরেন গত এক বছরে ইনকিলাব মঞ্চ অন্তত 100-র উপরে রাজপথে সিগনিফিক্যান্ট প্রোগ্রাম করেছে। সেই ডুম্বুর বাঁধ অভিমুখে 10 ট্রাক নিয়ে লং মার্চ থেকে শুরু করে বাংলাদেশে শহীদি সমাবেশ পর্যন্ত। এবং আমরা অত্যন্ত, আমাদের জন্য একটা আনন্দের যে আমরা এখন পর্যন্ত যতগুলো ব্যাপারে ভোকাল হয়েছি, অলমোস্ট 80% রাজনৈতিক দলগুলো, রাষ্ট্র, সরকার প্রত্যেকে কোনো না কোনো পর্যায়ে আমলে নিয়েছে এবং এটার অ্যাকশন হয়েছে। এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। আমরা যেগুলো ইভেন সর্বশেষ আপনাকে আমি শেষে টেক্সটটা দেখাবো, জুলাই সনদের খসড়া প্রকাশ হওয়ার পরে পিলখানা অফিসারদের একজন শহীদের স্ত্রী আমাদেরকে মেসেজ জানিয়েছেন যে ভাই, ঘোষণাপত্রে যখন পিলখানার শাপলা বাদ গেল, এরপরে তোমরা যেরকম রিয়েক্ট করেছো, এবার দেখলাম আমরা আমাদের জুলাই সনদের মধ্যে পিলখানাকে অ্যাকনলেজ করা হয়েছে, এই বোনের পক্ষ থেকে তোমরা দোয়া নিও। তো এই যে আমাদের তুমুল চিৎকার, যত কষ্ট, ঘাম ঝরানো, এরপরে যখন একজন শহীদের স্ত্রী বলে যে আমরা পিলখানা নিয়ে প্রচণ্ড ফোকাস ছিলাম, দেখেন 3টে ব্যাপার আমরা কখনো হাতছাড়া হতে দেই না। আমরা বলেছি নতুন বাংলাদেশের ইতিহাসের মধ্যে অবশ্যই পিলখানা এবং শাপলাকে অ্যাকনলেজ করতে পারতে হবে, এবং সেটা অলমোস্ট অনেকখানি কাজে গিয়েছে। আমরা জুলাই সনদে আমাদের স্পেসিফিক দাবি বলেছি, আমরা 13টা দফা দিয়েছি যে রাষ্ট্র কি 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 কি, এবং দেখলাম অলমোস্ট অনেকগুলো এসেছে। তো এখন আমরা দেখবো এর বাস্তবায়ন প্রক্রিয়া। এখন আমাদের একমাত্র দুটো কথা, সেটার একটা হচ্ছে এই যে জুলাই সনদের যে ঐক্যমত্য হবে, এইটার বাস্তবায়ন অবশ্যই আইনি বাধ্যবাধকতা করে সেই জুলাই সনদের আলোকেই নির্বাচন হতে হবে। এটা পরবর্তী কোনো সংসদের উপরে শতভাগ ছেড়ে দেওয়া যাবে না। এইখানে আমার একটা, আজকেই সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দিলে খারাপ নজির সৃষ্টি হবে। ফাইন, এখন সালাউদ্দিন ভাই এটা বলেছেন, ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবও মাত্র দেখলাম এরকমই একটা কাছাকাছি বলেছেন। দেখেন, বিএনপির প্রতি আমাদের যেটা ভালো লাগা সেটা হলো এই বিএনপির সব থেকে বড় দল হওয়ার কারণে তার তো তৃণমূলে অনেক ধরনের ঝামেলা আছেই, কিন্তু আমরা বিএনপির হাইকমান্ডকে যে ব্যাপারে আন্তরিক দেখেছি, তারা সর্বোচ্চ অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে। যার যেটা ভালো তো সেটা বলতে হবে। ইভেন বিএনপির ব্যাপারে আমরা যখন খুবই স্পেসিফিক কোনো সমালোচনা করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আজকে আপনার মাধ্যমে বলি যে আপনারা এরপরে বিএনপি থেকে কোনো ধরনের থ্রেট পেয়েছেন কিনা। আপনার মাধ্যমে জানাই, টু বি অনেস্ট, বিএনপির বরং অনেক বড় জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রশংসা পেয়েছি, এবং তারা সেটাকে পরে শুধরেও দিয়েছে। দুদু ভাই যখন একটা বেফাস কথা বলেছে, আমরা সমালোচনা করেছি, বিএনপি থেকে অফিসিয়ালি শোকজ করেছে, এরকম অনেক ব্যাপার ঘটেছে। প্রেসার গ্রুপ হিসেবে এটাই তো আনন্দ। কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই, বরং সালাউদ্দিন ভাই যেটা বলছেন না, যে জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিলে, জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়ার দরকার নাই তো, তাহলে বরং বিএনপি রাজি হোক যে তারা এই জাতিকে নতুন সংবিধান দেবে, বাকশালী সংবিধান থেকে মুক্ত করে, আর সেই সংবিধানটা হবে এই যে ঐতিহাসিক জুলাই সনদ, সেটার আলোকে। তাহলে তো এটার উপর প্রাধান্য থাকলো না, নতুন সংবিধান হয়ে গেল দেশ ও জাতির। দেখেন, বিএনপি যেই জিনিসটা বারবার ভুলে যায়, তারা এই যে বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এখানে কি? যেই বাঙালি জাতীয়তাবাদ হলো এখানে এমন একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানিয়েছে, উপনিবেশ বানিয়েছে। এখন সেই বাঙালি জাতীয়তাবাদ এবং বাকশাল মিলে যেই সংবিধানটা কপি পেস্ট করে বাংলাদেশে বিসিএস প্রশ্ন থেকে শুরু করে হাজারবার যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, কি
বাংলাদেশের সব থেকে একটা বড় অর্জন 9 মাসের মধ্যে, মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার 1 বছরের মধ্যে সে একটা কি পেয়েছে, নতুন সংবিধান পেয়েছে, আর এটাই সর্বনাশ করেছে। এই সংবিধানটা ছিল অলমোস্ট একটা কপি পেস্ট সংবিধান। এই সংবিধান কারা তৈরি করেছে সেই একাডেমিক বিতর্ক আছে যে তারা তো পাকিস্তান রাষ্ট্রের সংবিধান করবে এবং পাকিস্তান রাষ্ট্রের আনুগত্য নিয়েই তারা কিন্তু 70 নির্বাচন করেছিল। সুতরাং জনগণের কাছে তাদের ম্যান্ডেট ছিল না বাংলাদেশের সংবিধান তৈরি করবার। তাহলে আমরা যখন প্রশ্ন করেছি মুক্তিযুদ্ধ হবার পরে নতুন সংবিধান যখন হয়েছে, কেন নতুন কোনো গণপরিষদ করে হয় নাই? বাংলাদেশের সংবিধান করবার জন্য হয়েছে। তারপরে এই সংবিধানটাকে তো পুরো বাকশাল। আপনি চিন্তা করেন, আইয়ুব খান খারাপ, এই জন্য মুক্তিযুদ্ধ করে আমরা যে গণতন্ত্র আনলাম সেই গণতন্ত্র হত্যা করেছে কে? এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে গণতন্ত্র কি শুধু হত্যা করেছে, কি করে নাই? কিন্তু আমার খারাপ লাগে সেই বাংলাদেশে যিনি গণতন্ত্রের নতুন জন্মদিন, মানে আওয়ামী লীগকেও যিনি নতুন রাজনীতিতে ফিরালেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমাদের যেই বিএনপির ভাইয়েরা বন্ধুরা এই বাকশালী সংবিধানের প্রতি প্রচুর ভালোবাসা দেখাচ্ছেন, তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছেন, তারাও জানে না। কারণ আপনাকে একটা কথা বলে আমি এই রাউন্ড শেষ করি, সেটা হলো এই সংবিধানে 5ম সংশোধনী, মানে জিয়াউর রহমান যে সংশোধনীটা করেছেন ৫৫ সংশোধনী দিয়ে, সেটাকে শুধু বাতিলই করা হয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বৈরাচার বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে যেটা বাতিল করা হয়েছে। কিন্তু আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে এই নতুন আওয়ামী লীগকেও যে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যেই আওয়ামী লীগকে ধ্বংস করেছিল বাকশাল করে শেখ মুজিব, তাহলে এই পুরো স্পিরিটটা কিসের ব্যাপারে ছিল? তাহলে আপনি এখন আজকে আবার যেই ৫৫ সংশোধনী করে এই বাঙালি জাতীয়তাবাদ, এই শেখ মুজিব, এই বাকশালকে কায়েম করা হয়েছে, আপনার এখন কি হয়েছে? বেগম জিয়া কি বলেছিলেন? এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। আপনি বরং বলবেন আমরা এই মুজিববাদী বাকশালী সংবিধান থেকে বের হয়ে এসে সারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একটা ভালো সংবিধান করব। বিএনপি সেটা কেন বলছে না? পাপি আপনি কি বলেন, নতুন সংবিধান? এখানে নতুন সংবিধান পুরাতন সংবিধানের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বুঝেছি আমার দলের আলাপ আলোচনা দেখে, প্রেস কনফারেন্স দেখেও, এবং সাংবাদিক আপনারা যারা টক শো দেখেন সেগুলো যেটা দেখেছি, যে জুলাই আগস্টের অভ্যুত্থানটাকে ৭১ মুক্তিযুদ্ধের উপরে অবস্থানটা দিতে হবে। এইটা নিয়ে বিএনপির বক্তব্য আছে। বিএনপি বলছে ৭১ মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন ধারাবাহিকভাবে সবগুলোই সংবিধানে প্রাধান্য পাবে, কিন্তু ৭১ মুক্তিযুদ্ধকে উপরে প্রাধান্য দিলে বাংলাদেশের অস্তিত্ব ৭১ না আসলে আমরা তো রাজনীতি করতে পারতাম না। এবং এইখানে তো এটা হলো না, এইখানেই যেটা আপত্তি, অন্য কোনো আপত্তি না। এখন ধরেন জিয়াউর রহমান সাহেব শেখ হাসিনাকে বাকশাল থেকে আওয়ামী লীগে ফিরিয়েছে, তারপরে 1972 সালে 73 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে যে মামলাগুলো যুদ্ধাপরাধীদের হচ্ছিল, শেখ মুজিবুর রহমান যাদেরকে জেলে পাঠালো তাদেরকে উনি একসময় সবাইকে মুক্ত করেছেন, খানে সবুর বলেন, আলিম সাহেব বলেন, শাহ আজিজ বলেন, সবাইকে। এবং তারা তো শাহ আজিজ সাহেব রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর 50টা ভাষাতে সে পার্লামেন্ট তার মুখস্থ ছিল এবং 50টা ভাষা সে কথা বলতে পারতো। এখন উনি যেহেতু মেধাবী রাজনীতি এবং দেশের ভিতরে বিভক্তিটা উনি পছন্দ করতেন না, আর বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী, স্বাভাবিক কারণে ওনাদেরকে সবাইকে নিয়ে এসে কিন্তু উনি রাজনীতিতে মোটামুটি জায়গা করে দিয়েছে এবং তাদের প্রত্যেকের মেধা নিয়ে যে দেশটা তৈরি করো, দেশটা গড়াও, নিজেদের মেধাটা দেশপ্রেম তৈরি করে মেধাটা কাজে লাগাও দেশ গঠনে, একটা প্রক্রিয়া। এখন ধরেন আমাকে যখন বলবে যে জিয়াউর রহমান, আওয়ামী লীগ যখন বলবে যে জিয়াউর রহমান তো রাজাকারদের পুনর্বাসন করছে, শাহ আজিজকে করছে, খানে সবুরকে করছে, অমুককে করছে, তমককে করছে, তা আমি উল্টা প্রশ্ন আওয়ামী লীগকে সবসময় করে এসেছি যে তোমরাও তো বাকশাল ছিলা, বাক রহিত শাল, তো জিয়াউর রহমান তো তোমাদেরকে আওয়ামী লীগ করতে দিছে, তাহলে আওয়ামী লীগ তো জিয়াউর রহমানের সময় পুনর্জীবনটা পেল। এখন এইখানে একটা ব্যাপার, জামাত ইসলাম স্বাধীনতা বিরোধিতাকারী, আর এনসিপি সহ আমাদের ছোট ভাইদের বয়সের কারণে মুক্তিযুদ্ধের পরে তাদের জন্ম, অনেকে স্বৈরাচার এরশাদ বিরোধীরও পরে তাদের জন্ম। এই টোটাল আন্দোলনে যদি আন্ডারগ্রাউন্ডে জামাত ইসলাম ওপেন রাজনীতি করতে পারতো না, প্রতীক নাই, ম্যান্ডেট নাই, এরকম কিছু ব্যাপার ছিল, রাজনীতিক নিষিদ্ধ ছিল, স্বাভাবিক কারণে তারা আন্ডারগ্রাউন্ডের ভিতরে এদের সাথে মিলেমিশেই কিন্তু রাজনীতিটা করেছে। তাদের একটা সূক্ষ্ম পরিপক্ক চিন্তা হচ্ছে ৭১ মুক্তিযুদ্ধের উপরে যদি কোনোভাবে আগস্ট আর জুলাইকে আমি বসাই দিতে পারি, তাহলে আমি কালিমা মুক্ত হয়ে গেলাম যে ৭১ মুক্তিযুদ্ধের আমি বিরোধিতাকারী। এটা গেল। আর এরা যদি বাচ্চা ছেলে সবাই, এরা তো ৭১ তো আরো কত পরে এদের জন্ম, এরা তো মুক্তিযুদ্ধ ৭১ দেখেনি, বয়স অল্প যেহেতু, এরা অনেকে এরশাদ বিরোধী আন্দোলনও কিন্তু দেখেনি। দেখে এইখানে একটা অ্যামেলগামেট পাকায় ভোলা পানিতে মাঠ শিকারের ব্যবস্থা। দেখেন ৭১ মুক্তিযুদ্ধে যে আপনার স্বাধীনতার ঘোষণা, ওই ৭ই মার্চের ভাষণকে পার্লামেন্টের
আইন পাশ করে সংবিধানে কাট পেস্ট করে 7ই মার্চের ভাষণকে বলছে স্বাধীনতার ঘোষণা। এখন এইগুলো তো অবশ্যই পরিবর্তন করতে হবে, কিন্তু টোটাল ওই 71-এর মুক্তিযুদ্ধের আগের এটা স্থান আর 71-এর মুক্তিযুদ্ধ পরের এটা স্থান, এইটা ইতিহাসকে বিকৃত করে লাভ নাই, এবং ইতিহাসকে আমি অসম্মান মুক্তিযুদ্ধের আপনি কি চেতনাকে বলছেন করতে যে চাই না। নতুন সংবিধান রচনার যে দাবি সেটা অনেকটা নতুন সংবিধান জামাতের মাস্টার প্ল্যান? না, এইখানটাতে এই একটা বিষয় আমি আপনাকে বললাম যে তারা 71-এর মুক্তিযুদ্ধে তাদের অবস্থান নিয়ে এখনো তারা কোনো বক্তব্য ক্লিয়ার কোনো কিছু কিন্তু করেনি, কিন্তু তারা 71-এর মুক্তিযুদ্ধের চেয়ে এইটাকে ব্যাপক অংশ, আমি তো বলছি 71-এর মুক্তিযুদ্ধ 9 মাসের ব্যবধানে, আর এটাতে 15 বছর আমরা লড়াই করেছি যার যার জায়গা থেকে, গুরুত্ব কোনোটার চেয়ে কোনোটা কম না, কিন্তু 71 হচ্ছে আমাদের অস্তিত্ব, 71 হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, 55,598 বর্গমাইল রাজনৈতিক অধিকার, আমার সার্বভৌমত্ব, এটার পরে হবে সবকিছু। হাদি সাহেব, আপনারা কি আসলে তাহলে কোনো ফাঁদে পড়ে এই সংবিধান পরিবর্তন দাবি আচ্ছা, করেন? প্রথম আপা একটা ভালো কথা বলেছে যে অনেকে এইটা এক ধরনের আলাপ আছে যে 71-এর উপরে 24-এর জায়গা করে দেওয়া। জায়গা। দেখেন, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পরিবারে বা আমার জীবনে কার সিগনিফিকেন্স বেশি, আমার বাবার না আমার মায়ের, মানে এটা তো নন কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না। আমরা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের আজাদির ঐতিহাসিক 3টে পর্ব ঘটেছে। আমাদের 200 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রথম বিজয় হয়েছে আমাদের 47। সেখানে পাকিস্তানের ভুলে আমরা রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়েছি। তারপরে আমাদের মহান 71। দেখেন 71-এ আমরা কি পেয়েছি? 71-এ আমরা পেয়েছি নিজেদের একটা জমিন। ধরেন এরপরে আর কোনোদিনই কিন্তু আমাদের ওই স্বাধীনতা যুদ্ধ আসবে না। তাহলে 24-এ কে পেয়েছি? 71-এ যেই স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল, তখন যে রাষ্ট্র বানানোর কথা ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায়, সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা সেই রাষ্ট্র বানাতে আমাদেরকে দেয় নাই। এখানে তারা পাকিস্তান থেকে মুক্ত হয়ে তারা এখানে দিল্লির তাবেদার বানিয়েছে আমাদেরকে। সুতরাং আমাদের পরবর্তী সংগ্রামটা শুরু হয়েছে তারপরেই, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সে কারো তাবেদার নয়, এবং সেইটার একটা চূড়ান্ত স্ফুলিঙ্গ হয়েছে 2024 অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। তা আমরা বলি এটা হচ্ছে একটা ইতিহাসের পরম্পরা। আমাদের 3টাই সমান ফেজ, আমাদের 47, আমাদের 71, আমাদের 24। এখন আপনি কি আপনার বাবা অথবা মা আপনি কারে কার মুখোমুখি করবেন? এটা তো নন কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না। সুতরাং 71 বাদ দিয়ে 24, 24 বাদ দিয়ে 47, এগুলো কোনোটা কোনো ভ্যালিড প্রশ্নই না, এটা খুব কুতর্ক। আমরা বলি আমাদের, বরং আমরা কি বলেছি, আমাদের 71-এর স্বীকৃতি যেরকম আছে আমাদের 24-এর স্বীকৃতিও আছে, আমাদের 47-এর স্বীকৃতি নাই। অথচ এই 47-এ পশ্চিম পাকিস্তানের চেয়ে এই বাংলার বেঙ্গল জনপদের মানুষ বেশি জীবন দিয়েছে, বেশি লড়াই করেছে। ইভেন শেখ মুজিবুর রহমান পর্যন্ত 47-এ বড় একজন নিবেদিত প্রাণকর্মী ছিল। তো এখানে তো কারো ছোট করার কোনো দরকার নেই। আরেকটা আপা বলেছে নতুন সংবিধানকে 71 বাদ দিয়ে, এইটা একটা প্রশ্ন কেন? বরং আমরা তো সব দলগুলোর কাছে ম্যানিফেস্টো চাই, তারা নির্বাচনের আগে বলুক আমরা যদি ক্ষমতায় আসি আমরা দেশ ও জাতিকে একটা নতুন সংবিধান দিব। সেই নতুন সংবিধানে অবশ্যই আপনি 47-কে অ্যাড্রেস করবেন, মহান 71-কে অ্যাড্রেস করবেন, যাকে যার জায়গায় রাখবেন, কারণ উপর নিচে দেওয়ার দরকার নাই। কিন্তু সেটাই তারা বলুক সবাই। আমরা আপনাদের ভুল বোঝানো হয় নাই তাহলে এই সংবিধান নিয়ে? প্রশ্নই আসে না। আচ্ছা পাপি আপা, আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে এই পিআর পদ্ধতি নিয়ে যদি বলি। আমি পিআর পদ্ধতিতে যাচ্ছি না, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন, আজকেও আমি দেখলাম বিএনপির যিনি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, তিনি বিদেশ থেকে ফিরে এসে বলেছেন যে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না পিআর পদ্ধতিতে, বাংলাদেশি জনগণ এই পদ্ধতিতে অভ্যস্ত না। অন্যদিকে আজকে মেজর হাফিজ তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধী ও সরকারের সৃষ্ট দুটি রাজনৈতিক দল শুধু পিআর চাচ্ছে, আর কেউ চাচ্ছে না। কিন্তু জামায়াত ইসলাম এবং অন্য ইসলামী যে দলগুলো যদি বলি, তাদের যে অবস্থানে যে শক্ত অবস্থান পিআরের নিয়ে, আজকেও বলেছেন যে পিআর ছাড়া বাংলাদেশে ইলেকশন হবে না। এই অবস্থায় আসলে নির্বাচনের তাহলে ভবিষ্যৎটা কি? একে তার আগে আমি একটু বলে নিই, সংবিধান পরিবর্তনশীল, যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো জিনিস আপগ্রেড হতে থাকবে, নিচের দিকে তাকায় থাকার কোনো বিষয় নাই। এই সংবিধানে শেখ হাসিনা ওয়াজেদ একটা পার্লামেন্টে ডাবল এমপি থাকবে, এটা সাংঘর্ষিক, এগুলো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, এবং এটা অনেক কিছু পরিবর্তন হওয়া দরকার, তার সাথে এটা পরিবর্তন হওয়া দরকার। 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা পরিবর্তন হওয়া দরকার। তারপরে আরপিওতে অনেক কিছু করছে তারা, কখনো বলছে স্থানীয় সরকার যারা নির্বাচিত তারা এমপি ক্যান্ডিডেট হতে পারবে না, যখন দেখলো তার দলে বিদ্রোহী সব দাঁড়ায় যাচ্ছে আবার বললো যে না হতে পারবে। তারপর তার গঠনতন্ত্র পরিবর্তন করছে, স্বতন্ত্র হলে বহিষ্কার, তার গঠনতন্ত্র আছে, সেইটা সে অ্যাপ্লাই করে নাই 24-এর নির্বাচনে। এই যে নিজের প্রয়োজনীয় সংবিধান, গঠনতন্ত্র, নিজের মন মতো পরিচালনা, এইটা অবশ্যই পরিহার করার প্রয়োজনীয়তা রয়েছে। আর পিআরের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে
যে এখানেই আমি বলছি যে স্ট্যান্ডবাজি, পিয়ার ছাড়া ভোট হবে না। সব কিছু নিয়ে ভোটকে থ্রেট কেন? সব কিছু নিয়ে ভোটকে কেন থ্রেট? যে পিয়ার ছাড়া ভোট হবে না, অমুক ছাড়া ভোট হবে না, তমুক ছাড়া ভোট হবে না, ভোটকে নিয়ে এত থ্রেটের কি আছে? সবাই মিলে, সবাই তো বিজ্ঞ, যারা যায় সব দলীয় প্রধান, কিন্তু তারা প্রত্যেকটা দল নেতৃত্ব দেয় এবং তারা প্রাধান্য দেয় সে দলের তাদের বক্তব্যকে। তাহলে সবাই মিলে বসে একটা নতুন পদ্ধতি নিয়ে এসে আপনি মোটিভেশন ছাড়া একদিনে যদি আপনি চালাই দিতে চান, এটা কি কেউ হয় না? এটা কি কেউ মানে বলেন? এখন এই যে পার্লামেন্টের আসনের উপর পিয়ার, সেটা আপনারা একরকম হয়। মহিলা এমপিদের যেমন আসন পার্লামেন্টে যার যেমন সেইভাবে সংরক্ষিত আসনে মহিলা এমপি বরাদ্দ দিত, সেই ক্ষেত্রে আপনি একটা ব্যাপার। কিন্তু আপনি গোটা বাংলাদেশের ভোট কুড়ায় বাড়ায় নিয়ে এখানে দুইটা বিষয়, আমার নেতাকে, আমার প্রতিনিধিকে নির্বাচিত, আমি কাকে ভোট দিলাম, ভোটারও প্রতিনিধিকে চিনছে না, আর প্রতিনিধিরও কোনো ভোটার নাই, এলাকা নাই, ভোটারের প্রতি কোনো দায়িত্ববোধ নাই, এরকম কিন্তু হয় না। কারণ ব্যবসায়ীদের যেমন আমরা দিলে দেখি ব্যবসা করে তারা, আর আঙুল ফুলে কলা গাছ করে, রাজনীতিতে তারা বিলাসী হয়ে থাকে, ভোটারদের কোনো খোঁজ খবর তালাশ করে না। এতে প্রত্যেকটা দল যখন ক্রাইসিসে পড়ে তখন ওই সমস্ত সুবিধাভোগী ব্যবসায়ী হাইব্রিডদের কিন্তু বিপদে কোনো দল কিন্তু পায় না। এটা 1/11 থেকে শুরু করে অদ্যাবধি এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখন পিয়ার নিয়ে স্পষ্টভাবে এই ভোটকে হুমকি দিয়ে লাভ নাই, ভোটকে থ্রেট দিয়ে লাভ নাই। ভোটকে হতেই হবে, ভোটটা হতেই হবে। ডিসেম্বরের জায়গায় জানুয়ারির জায়গায় ফেব্রুয়ারি, এর ভিতরে ভোট হতে হবে, নাহলে বাংলাদেশের পার্মানেন্ট সমাধান হবে না। কিন্তু যে সমস্ত রাজনৈতিক সংগঠন আমরা আছি, আমরা সংবিধানের কোন কোন জিনিসগুলা পরিবর্তন করব, একবার ঐক্যমত্যে পৌঁছায় যাওয়া দরকার। পরিবর্তন যেটা করতে পারবো না, কেন পারবো না, সেই ব্যাপারে ঐক্যমত পৌঁছানো দরকার। এখানে আমরা যদি শেষ পর্যন্ত পিয়ার নিয়ে যদি বলি, ঐক্যমতে না পৌঁছায় এবং জামাত সহ যে সব দলগুলো পিয়ারের দাবি করছে তারা যদি ইলেকশনে না আসে পিয়ার ছাড়া, তাহলে কি হবে? এইখানেই তো সমস্যা, যে নির্বাচন হবে না আমরা চলছে কেন? জামাত হচ্ছে গোড়ারটাও খায়, তলারটাও খায়, আগারটাও খায়। এরা পিয়ারও নেবে, আবার বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে, আবার বলছে দেরিতে নির্বাচন হলে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটু সুন্দরভাবে ফোকাস থাকতে পারে, নির্বাচিত সরকার চলে আসলে ফোকাসটা একটু কমে যাবে। এখন যারা আগারও খায় তলারও খায়, তাদেরকে মানা দেওয়া খুব কঠিন। এবং তারা পিয়ার ছাড়া ভোটে যাবে না, আরো কত তাদের এজেন্ডা আছে, এটা ছাড়া ভোটে যাবো না, ভোটকেই শুধু থ্রেট দিচ্ছে। তো বাংলাদেশের 69 সালে যে গণঅভ্যুত্থান হলো, 71-এর মুক্তিযুদ্ধ তো সেই স্বায়ত্তশাসনের দাবিতে, সেই নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার জন্য। আবার দেখেন 9 বছর আন্দোলন, সেই তো একটা সুষ্ঠু নির্বাচন। 86-88 আমরা মানি নাই নির্বাচন, সেই তো সুষ্ঠু নির্বাচনের দাবি। আবার এই 15 বছর, সেই তো সুষ্ঠু নির্বাচন। তো ভোটকে হুমকি দিবে কেন? ভোট যত স্মুথলি, যত সুন্দর, যত নিরপেক্ষ, যত জামাত ইসলামের মাথায় ঘেরু বুদ্ধি আছে, নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর ভোট হওয়ার জন্য তারা পরামর্শ দিবে সবাইকে। কিন্তু এইটা হলে ভোট বন্ধ, সেটা হলে ভোট বন্ধ, এই শিখণ্ডি খাড়ো করাটা ব্যক্তি স্বার্থ চরিতার্থের একটা শিখণ্ডি মনে করে দেশের মানুষ। হাদিস সাহেব, আপনি কি নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমি এটা অনেক আগেই ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা 8 মানে শাহবাগে স্বতন্ত্র নির্বাচন করতে চাই। আর সেক্ষেত্রে যে আসলে নির্বাচনটা কেন করতে চাই এটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি। এরপরেও বলি যে দেখেন, নির্বাচন তো অলওয়েজ, এর মানে উইন করবো না সেই চিন্তায় তো আর দাঁড়াই না। কিন্তু ব্যাপার হলো এই যে তরুণদেরকে যে রাজনীতি বিমুখ করে রেখেছিল হাসিনা, আমাদের তরুণরা, আপনি ভাবেন আমাদের তরুণরা যদি আরো আগেই আরো একটু অ্যাক্টিভ হতো, তাহলে বাংলাদেশে আরো কত কম গুম হতো, কম খুন হতো, কম গণহত্যা হতো। এখন যেটা হোক, যে অন্তত আমরা যেটা একটা জায়গা, সেটা হলো এই যে পুরনো ধারার যে বাংলাদেশি নির্বাচন, লক্ষ লক্ষ পোস্টার, শত শত বাইকের মহড়া, কোটি কোটি টাকা খরচ, এর বাইরেও যে নির্বাচন করা যায়, এটার একটা মডেল ছোট করে আমরা দেখাতে চাই। আর সেটা যদি মানুষের কাছে জনপ্রিয় হয়, তাহলে বড় দলগুলোকে মানুষ আঙুল তুলে জিজ্ঞেস করতে পারবে। যেমন এই জুলাইয়ের অর্জন কি, মানুষ প্রশ্ন করা শিখেছে, প্রশ্ন সে করতে চায়। তাহলে বলবে যে এই ছেলে মেয়েরা শত শত বাইকের মহড়া না দিয়ে ওরা যে একটা হ্যান্ডমাইক নিয়ে লিফলেট নিয়ে ঘুরছে, তোমরা কেন পারো না? এর মানে আমরা নিজেরা, যেমন আমি বলেছি, আমি যদি নির্বাচিত হই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 8-এ, তাহলে আমি এটা করেই দেখাতে চাই যে ঢাকা 8-এর শাহবাগ মোড়ে একটা বিলবোর্ড লাগাবো এমপির অনুকূলে। দেখেন বাংলাদেশে কি সমস্যা, আমাদের জনগণ জানেই না কোনগুলো এমপির কাজ, কোনটা স্থানীয় সরকারের কাজ। চেয়ারম্যানের কাজ, মেয়রের কাজ, কমিশনারের কাজ সব এমপি করছে। কেন ভাই? এমপির তো কাজ পার্লামেন্ট নিয়ে। তাহলে আমি, এর মানে হলো আমার অনুকূলে বা এমপির অনুকূলে যে জিনিসগুলো বরাদ্দ আসবে, সেই বরাদ্দ কত টাকা এসেছে,
কোথায় কোন খাতে ব্যয় হয়েছে এটা মনিটর অলওয়েজ চলতে থাকে। আমরা আপনার নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আমার একটা বিষয়, আপনি যদি নির্বাচন করতেই চান, তাহলে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি, মত পার্থক্য দেখতে পাচ্ছি, এটা আপনাকে শঙ্কিত করে নির্বাচন নিয়ে? না, শঙ্কিত করে না। শঙ্কিত কেন করে না? এই যে পলিটিক্যাল ঝগড়াঝাটি হচ্ছে, এটা একটা পলিটিক্যাল বিউটিও। বরং আমি আপনার সাথে মিলিয়ে শুধু এই কথাটাই বলতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে, প্লিজ আপনারা সর্বোচ্চ বলেন যে আমরা ভোটে যাব না, কিন্তু ভোট হতে দেওয়া হবে না, এটা শুনলে না একটু বেশি অফেন্সিভ লাগে। বরং আপনারা বলেন ঠিক আছে, এইটা যদি না হয়, অথবা এটা আমরা আদায় করার জন্য রাজপথে আন্দোলন করব গণতান্ত্রিক উপায়ে। ইভেন কারো পিয়ার চাওয়া আর কারো পিয়ারের বিপক্ষে দাঁড়ানো, দুটোই তো গণতান্ত্রিক বিউটি, দুটোই আছে। কিন্তু এটা হলে এটা হবে, এটা না হলে, যেমন কেউ পিয়ার চাইছে এই জন্য আমি তাকে স্বাধীনতা বিরোধী বললাম, আবার পিয়ার না দিলে ভোট বন্ধ করে দিব, দুটোর কোনো অত সুন্দর না। রাদার যার যার পলিটিক্সটা সুন্দর করে করেন। আর এক্ষেত্রে আমাদের একটা অবস্থান আছে পিয়ারের ক্ষেত্রে, অনেকবার বলেছি আপনার মাধ্যমে, আবার বলি, আমরা মনে করি ইনকিলাব মঞ্চ থেকে এটা আমরা একদম প্রস্তাবনা আকারেও বলেছি যে সংসদের যে উচ্চকক্ষ হবে সেখানে অবশ্যই পিয়ার হতে হবে। বর্তমান যেই প্যাটার্নে সংরক্ষিত নারী আসন আছে, যেই দল যতগুলো পেল তার অনুপাতে তাকে দিয়ে দেয়া, এর মানে হলো আরো 100 এমপি শুধুই জনগণের পয়সা পালা হবে, এখানে 1%ও সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে না। তবে পার্লামেন্টের লোয়ার হাউস যেটা সংসদ, এটাই পিয়ার এখন পর্যন্ত আমরা, কারণ এটা বাংলাদেশে ফিজিবল না। হ্যাঁ, বাংলাদেশে কোনো সরকার টিকতেও পারবে না এবং শক্তিশালী সরকারও হবে না, দুর্বলতম সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে। ডাকসু ইলেকশন একটু জানতে চাই। ডাকসু নির্বাচন অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন একটা প্রভাব ফেলতে পারে, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয় এই জন্য যে ডাকসু নির্বাচনে 40,000 ভোটার আছে এবার কম বেশি। এই 40,000 ভোটার যেহেতু প্রথমত হলো বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, মানে এটা তো বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র। আর এইরকম আমেজের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন হয় নাই তো জীবনে বহুদিন। ইভেন ধরেন 19-এ যেটা হয়েছে সেটা তো এরকম করে হয় নাই, জাস্ট আওয়ামী লীগের মধ্যে করেই ওখান থেকে 2-1 জন উঠে আসতে পারা। কিন্তু এবার যেটা হচ্ছে যে প্রত্যেকটা দল যেভাবে সুন্দর করে ইশতেহার দিয়ে আগামী নির্বাচনটা করবে, আমার ধারণা এই নির্বাচনটা যদি সুন্দর করে উঠানো যায় তাহলেও এই সরকারের একটা সে থ্যাঙ্কস পাবে সবার কাছ থেকে, জনগণের কাছ থেকে। এবং এই জায়গাটায় জাতীয় নির্বাচনের অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়বে দুটো কারণে। এক নম্বর, এখন যেহেতু ভোট মানে শুরু হবে, মানুষ একটা ভোটের আমেজে ফিরবে, যে ভোট কে কোন পক্ষকে কি বলছে, কিভাবে ভোট চাইছে, প্রক্রিয়াটা কি। নাম্বার 2, আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি থেকে শুরু করে, এরা ডাকসু ইলেকশনটাকে খুবই ক্লোজলি অবজার্ভ করবে, যে ঠিক কোন অ্যাপ্রোচে কিভাবে কথা বললে ভোটাররা কাছে আসতেছে, কোন অ্যাপ্রোচে দূরে সরে যাচ্ছে। এখানে যদি কেউ সফল হয় ঠিক কোন কারণে হলো, অন্য পার্টিগুলো রিড করবে, যে কারণে প্রচুর পয়সা খরচ করেও যদি ফেল করে কেন করলো, এই হোমওয়ার্ক করে তারা ন্যাশনাল ইলেকশনে আমার ধারণা সেটার উপর একটা ইমপ্লিমেন্টেশন ঘটাবে। সেই হিসেবে আমাদের প্রত্যাশা হলো কোনো কারণেই যেন ডাকসু ইলেকশন বাধাগ্রস্ত না হয়। এর সাথে যেটা বলা ভালো, ডাকসু ইলেকশনের পাশাপাশি দেশের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, তারাও ছাত্ররা, শিক্ষার্থীরা আন্দোলন করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয়ে যেতে পারে তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নয় কেন। আমরাও আপনাদের মাধ্যমে জানাতে চাই, ডাকসুর পরেই জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে। আপনার কাছে একটু জানতে চাই, আমি একটু আগামী নির্বাচনে আমার সবাই বলছে বিএনপি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে প্রার্থী নির্বাচন করা। একটা দলে অনেক প্রার্থী, 17 বছর পরে যদি বলি যে একটা যদি ইলেকশন একটা আসছে বিএনপির মধ্যে, এই প্রার্থী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আসবে কিনা, কিভাবে হবে? প্রার্থী নির্বাচন তো একটা চ্যালেঞ্জ আছে, এত বড় একটা সংগঠন। তারপরে ধরেন পুরাতন, নতুন, হাইব্রিড, সুবিধাবাদী, তারপরে ধরেন উপরের মহল থেকে নিচে যাওয়া, নিচের মহলরা দাম না পাওয়া, ত্যাগের স্বীকৃতি পাবে, মানে নতুন যারা আসছে তারা তাদের স্বীকৃতি পাবে, এগুলো তো আছেই। তারপরে আমার যেটা মনে হয় যে ঐক্যবদ্ধভাবেই সবাই সবার নির্বাচনটাকে ঐক্যবদ্ধভাবেই করবে। জোটের কোনো সম্ভাবনা কি দেখেন? আমি জোটের সম্ভাবনা দেখি না। প্রয়োজনীয়তা, জোটের সম্ভাবনা বলতে আমাদের সাথে যারা আছেন, দীর্ঘদিন ছিলেন, ওদেরকে তো আমাদের সিট দিতেই হবে, এবং দেওয়ার ব্যাপারে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অলিখিতভাবে একটা সিদ্ধান্ত আছে। যেমন মান্না ভাই, তারপরে আরো যারা সাকি আছে, এরা ছাড়া যারা বিএনপির সমালোচনা করছে, শেষ পর্যন্ত কি কোনো জোট করে বা আসন ভাগাভাগির কোনো সম্ভাবনা আছে? বিএনপির যারা সমালোচনা করছে তাদের ডিমান্ড যদি খুব হাই হয় তাহলে তো সেই ডিমান্ড ফিল আপ করাটা সম্ভব হবে না। আর ডিমান্ডটা যদি মধ্যবিত্ত হয় তাহলে সেটা মোটামুটি মিনিমাইজ করার চেষ্টাটা করবে। কারণ আমি যদি এখন ফখরুল ইসলাম আলমগীরকে আমি কি বাদ দিতে পারবো? আমি কি মির্জা আব্বাসকে বাদ দিতে পারবো? আমি কি গয়েশ্বরচন্দ্র রায়কে বাদ দিতে পারবো?
তো এখন টার্গেট যদি ওইভাবে চলে যায় তাহলে এখানে তো সমঝোতার কোনো সুযোগই নাই। কিন্তু মধ্যবিত্ত মানসিকতা নিয়ে সিট তো ঢাকার এমপি হও এমপি, চাঁপাইনবাবগঞ্জের এমপি হও এমপি, কুতুবদিয়ার এমপি হও তো এমপি, এটা যদি এইভাবে নিয়ে একটা মিনিমাইজ করে তাহলে তো সেটা সমস্যার কিছু না। আচ্ছা, হতেই পারে। আর একটু সময় আছে, আমি হাদিস আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত নির্বাচন কি আসলে এই আলাদা আলাদা পার্টি সবাই করবে, নাকি আসলে জোটের একটা আমরা বারবার বলেছি, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন, আমি চাই অন্তত এই নির্বাচনটা বাংলাদেশের প্রধান যে দলগুলো আছে, বিএনপি, জামাত ইসলামী, এনসিপিও এখন হয়ে উঠছে, এদের ন্যূনতম একটা সমঝোতা হোক। আমার দেখেন, আমার জায়গাটা বিএনপি আসলো, জামাত আসলো না এনসিপি আসলো, এর থেকেও বেশি কনসার্ন ফাঁক থেকে গণহত্যাকারী দলটা কোথায় থেকে একটু স্টেক নিয়ে নিল। যেখানে বিএনপি আর জামাত তুমুল মারামারি করবে, সেইখানে তারা কোত্থেকে তাদের হাতে হাজার হাজার কোটি টাকা, তারা কাউরে স্বতন্ত্র নামে বেনামে দাঁড় করাবে, সেখান থেকে পার্লামেন্টে লোক নিয়ে আসার চেষ্টা করবে। আমি মনে করি অবশ্যই বিএনপি, জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী যারা লড়াই আছে, তারা অন্তত বসে একটা সমঝোতা করা উচিত যে অন্তত এই নির্বাচনটা আমরা তাদেরকে ঠেকানোর জন্য আমরা কিছু জায়গায় ছাড় দিয়ে একে অপরকে, তুমুল নির্বাচন হবে মানে জোট হবে না, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ন্যূনতম সমঝোতা, এই সমঝোতাটা অন্তত বাংলাদেশের পক্ষে জরুরি। যারা কোন সবসময় আওয়ামী লীগকে ভোট দিত, নৌকায় ভোট দিত, এই ভোটগুলো আসলে কি হবে? ভেরি গুড। প্রথম কথা হলো, যারা নৌকায় ভোট দিত, নৌকায় ভোট দেওয়া তো অপরাধ না, সে যদি রিয়েলি ভোট দিতে চায় তাহলে তো প্রচুর স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। আর যদি একটু অন্যভাবে বলি, তাহলে ধরেন তাদের তো বন্ধু সিপিবি আছে, সিপিবিতে দিবে, অথবা ওই যে গামছা মার্কা আছে, গামছায় দিবে। মানে ভোট দিলে তো ভোটের জায়গা অভাব নাই, শত শত স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। কিন্তু যদি গো ধরে থাকে যে ব্যালটে নৌকাই থাকতে হবে, তাহলে তো তার আগে যেটা হবে যে সেই নৌকার তোকে বিচার করে তারপরে ব্যালটে নিতে হবে, তো বিচার নিশ্চিত করতে হবে। এই আওয়ামী লীগে যারা ভোট দিত, সেই ভোটাররা আসলে কি এবার একটা ফ্যাক্টর হতে পারে, যেহেতু ব্যালটে নৌকা থাকছে না? ভোটার তো ফ্যাক্টর অবশ্যই, কারণ আওয়ামী লীগ দল হিসেবে স্বীকৃত, যারা করছে তারা নিকৃষ্ট কার্যকলাপ করছে, তাদের নিকৃষ্ট কার্যকলাপের বিচার চলবে, কিন্তু ভোটাররা তো অবশ্যই একটা ফ্যাক্টর। এইখানে ভোট যেরকম দেখেন, আওয়ামী লীগেরা বিভিন্ন জায়গায় টানাহেঁচড়া করছে। আমি যেমন দেখতে পাচ্ছি, আমার এলাকায় টিপু চেয়ারম্যান নামে একটা চেয়ারম্যান আছে আওয়ামী লীগ, সে ধরেন 50টা মামলার আসামি, কিন্তু ডিসি প্রশাসন তাকে একটা মামলা হলেই যেখানে চেয়ারম্যানশিপ বাতিল হয়, তাকে বাতিলটাই লিখতে চায় না, লিখতে গেলে মনে হয় যানজীবন্দি দিচ্ছে। এখন আমার জেলার ডিসি যেহেতু জামাত ইসলামের চাপ আছে যে ওই ভোটটা আমরা পাবো, আমরা নিব, তাহলে ওকে সাসপেন্ড করা যাবে না। এগুলো পলিসি কিন্তু অলরেডি আওয়ামী লীগ যাওয়ার পর শুরু হয়ে গেছে। এই জন্য এখানে যে যত যাকে টেনে হিচড়ে নিতে পারে, এটা হচ্ছে ব্যাপার। আর আমি একটু কথা বলছি যে ডাকসু নিয়ে, ডাকসুতে আওয়ামী লীগ ছাড়া কেউ রাজনীতি করতে পারেনি, এটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি। কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে ইসলামী ছাত্র শিবির মিশেও রাজনীতি করছে, অন্ধকারে রাজনীতি করছে, গুপ্ত পথে রাজনীতি করছে। রাজনীতি তারা চলমান প্রক্রিয়ার ভিতরেই, কিন্তু তারা তাদের মতো ছিল। বিএনপিরা বের হয়ে আসতে হয়েছে, অন্যান্য সংগঠনদেরকে বের হয়ে আসতে হয়েছে, রাজনীতি করার কোনো সুযোগ তারা পায়নি। এই জন্য ডাকসুর নির্বাচনটা, ছাত্র প্রতিনিধি আমি নিজে নির্বাচিত 2বার ভিপি, কিন্তু এই জিনিসটার পরিবেশটা, সিচুয়েশনটা, রাজনীতি করার পরিবেশ উৎসবমুখর হয়ে 2-6 মাস যে একটা নির্বাচন হলে, তাহলে জিনিসটা মনে হয় আমার জন্য একটু বেশি ভালো হতো এবং ছেলে মেয়েদের জন্য ভালো হতো। 15 বছর ওদের তো রাজনীতি নেই। আমাদের সমস্যা, আপনি দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিনের সঙ্গে থাকবেন।